কতক্ষণ কেটেছে জানি না। ঘুমের মধ্যে হঠাৎ আমার নাকে ভেসে এলো মিষ্টি গন্ধ, অনেকটা ওডিকোলনের মতো। আমি কোলবালিশ জড়িয়ে পাশ ফিরে শুলাম। আবার গন্ধ, একেবারে কাছে। ঘুমে চোখ জড়িয়ে আছে। অতি কষ্টে চোখ ফাঁক করলাম। ঘরের মধ্যে জ্যোৎস্নার আলো, আর আর একটা ছায়া জানালার শিক ধরে দাঁড়িয়ে আছে। কে কে? পাশ ফিরে তড়াক করে উঠে বসেছি। একটা অল্প বয়সী বউ, মুখখানা ভারী মিষ্টি, ঢলঢলে, মাথায় আধখানা ঘোমটা। আমায় উঠতে দেখে ভয় পেয়ে একটু পিছিয়ে গেছে। ততক্ষণে মাথার বালিশের নিচের থেকে টর্চ আর রিভলভার। আপনি শুনছেন অডিও গল্পের অন্তর্লোক। অডিও গল্পের অন্তর্লোকে আজকের গল্প ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়ের লেখা ছায়াময়ী। শুরু হচ্ছে আজকের গল্প ছায়াময়ী। ঝুপঝুপ বৃষ্টি পড়ছে, ঘুটঘুটে অন্ধকার, এক হাত দূরের কিছুই দেখা যায় না। খানিকটা আগে চৌকিদার ঢাকা দেওয়া হ্যারিকেন হাতে চলেছে। আমার হাতে 4 সেলের টর্চ, পিছনে 2 জন কনস্টেবল। দুপাশে ধু ধু ধানি জমি, এবড়ো খেবড়ো আলপথ মারাত্মক পিছল হয়ে রয়েছে। একটু অসাবধান হলেই কাদায় গড়াগড়ি। চৌকিদারকে বললাম, আরে কিরে, আর কদ্দূর? স্যার স্যার হইছে হইছে। হ্যাঁ, টিমটিমে একটা আলো এতক্ষণে দেখা যাচ্ছে বটে। যাক, এবার তাহলে এসে গেছি। যে সময়ের কথা বলছি তখন মেদিনীপুর জেলায় ওইসব এলাকা যে কি দুর্গম ছিল তোমরা ভাবতেই পারবে না। আমি সবে জয়েন করেছি সুতাহাটা থানায়, সেকেন্ড অফিসার। বাহন বলতে একমাত্র সাইকেল, তাও শুকনোর সময়। বর্ষাকালে হাঁটা ছাড়া গতি নেই। থানার এলাকা ছিল বিরাট, সে তুলনায় পুলিশ ফোর্স খুবই কম। কোথাও বড় গোলমাল বাঁধলে রিজার্ভ ফোর্স পাঠাতে, খবর পাঠাতে হতো এসপি মানে বড় সাহেবকে। বুঝতেই পারছ পুলিশের চাকরি সে সময় কেমন ছিল। থানায় পোস্টিং মানে 24 ঘন্টা ডিউটি। এমনও হয়েছে পরপর 3 রাত চোখের পাতা এক করতে পারিনি। সেদিন বিকেলে একটা মার্ডার কেসে তদন্ত সেরে সবে কোয়ার্টারে ফিরেছি। থানা থেকে খবর দিল শিবরামপুর থেকে চৌকিদার এসেছে। কোনো রকমের নাকে মুখে দুটো গুঁজে ছুটলাম। চৌকিদারের কাছ থেকে জানা গেল বিশ্বাস বাড়ির বড় বউ গলায় দড়ি দিয়েছে। বাড়ির লোক দেহ সৎকার করতে চাইছিল, চৌকিদার আটকে দিয়েছে। এখন বডি কোথায়? ঝুলছে স্যার, হাত দিতে দিইনি। বেশ করেছিস, চল দেখি। সন্ধ্যের মুখে রওনা হয়েছি। এখন প্রায় 8টা বাজে। চৌকিদার সামনে হাঁটছে, পিছনে 2টো সেপাই। মাইল 5 কোনো রাস্তা নেই, আলপথ ধরে আন্দাজে এগোতে হয়েছে। শিবরামপুর মোটামুটি বড় গ্রাম, এখন অবশ্য ফাঁকা। পুলিশের সাড়া পেয়ে সব বাড়িতে গিয়ে ঢুকেছে। দরজা বন্ধ প্রায় সব বাড়ির। বিশ্বাস বাড়ির কয়েকজন শুধু দাঁড়িয়েছিল। আমাদের দেখেই বয়স্কা এক মহিলা হাউমাউ করে উঠল, হুজুর, আমরা কিছু জানি না হুজুর, বিশ্বাস করেন। কাল রাতেও মালতী ঘরদোরের কাম কাজ সব ঠিকঠাক করেছে। আপনি কে হন? আমি ও সাউরি। আপনার ছেলে কোথায়? হুজুর, বড় ছেলে মানে মালতীর স্বামী ও আমাদের গেছে জন খাটতে।
তা মেজো আর ছোট এখানেই ছিল, তা সকালে পালিয়ে গেছে। পালিয়ে গেছে কেন? হুজুর, এই আপনাদের মানে পুলিশের ভয়। সত্যি বলছি হুজুর, কি করেছি কি ঘটে গেল বুঝতে পারতেছি না, বাড়িয়ে বলতেছি না হুজুর। বড্ড ভালো মেয়ে ছেলে মালতী, এই দেখুন না, ও দুটো দুধের বাচ্চা। বাড়িতে আর মেয়ে ছেলে নেই, বড় ছেলেরই খালি বিয়ে হয়েছিল, মেজোটারই আখ্রানে। এরা কারা? হুজুর, এ আমার বড় মেয়ে জামাই, এই কাছের গ্রামে বিয়ে হয়েছে, তো খবর পেয়ে চলিয়ে আসে। আর ইনি মেয়ে সই সাউরি, বেয়াই বেয়ান। বড় বউয়ের বাপের বাড়িতে খবর দিয়েছেন? আগে মালতীর বাপের বাড়ি অনেক দূর হুজুর, রামনগরের কাছে। তাই আজ সকাল থেকে যা অবস্থা হচ্ছে, ভাবলাম আজ সৎকার করে কাল সকালে ছেলেদের। হায় রে হায়, কেন এমন করলি রে মালতী? ওরে ওরে, তোর কি দুঃখ ছিল রে মনে? শুনুন, বডি আমরা নিয়ে যাব। আত্মহত্যা, অপঘাত, মৃত্যু, বোঝেনি তো? না না না, ও কেঁদে কেটে কোনো লাভ হবে না। পুলিশের কাজ আমাদের করতে হবে। কাল সকালে বড় বউয়ের বাপের বাড়ি খবর পাঠাবেন, ওর বাবা মাকে থানায় দেখা করতে বলবেন। আর শুনুন, আপনার ছেলেদের বলবেন যদি নিজেদের ভালো চায় তাহলে থানায় এসে যেন দেখা করে। পরান, বডি নামাও, বডি নামাও। আর চৌকিদারটা গেল কোথায়? স্যার, ভ্যান আনতে গেছে স্যার। লাশ নামিয়ে ভ্যানে তুলে ফিরতি পথে রওনা হলাম। চৌকিদারকে বলে এলাম কাল সকালে বিশ্বাস বাড়ির ছেলেদের থানায় হাজির করাতে। আলপথ দিয়ে সাইকেল ভ্যান চালানো যে কি প্রাণান্তকর পরিশ্রম বোঝানো অসম্ভব। সব দেহের উপর ত্রিপল চাপা দেওয়া হয়েছে। সামনে ভ্যান টানছে চালক, পিছনে প্রাণপণে ঠেলছে দুই সেপাই। বৃষ্টি অবশ্যই ধরে গেছে এখন। মেঘ কেটে গিয়ে হলদে চাঁদ উঠেছে। ধান খেতে অবিরাম ব্যাঙের ডাক, ঝিঁঝির কানে তালা ধরানো শব্দ। জোনাকিও উঁকি ঝুঁকি মারছে ঝোপে ঝাড়ে। রাত ঝিমঝিম করছে। দুধারে জলে ডোবা ধান ক্ষেত, পুকুরের বিল ধুয়ে যাচ্ছে চাঁদের আলোয়। পিছনে ওরা আসছে। একের পর এক সিগারেটে টান দিতে দিতে আমি চলেছি সামনে। মাথায় নানা রকম চিন্তা ভেসে যাচ্ছে। ওই মহিলার কথাবার্তা একটু অসংলগ্ন লাগছে না? বড় ছেলে আবাদে কাজ করতে গেছে, বাকি দুই ভাই এখানে, তারা পালালো কেন? আর বউটা আত্মহত্যাই বা করলো কেন? কিসের কষ্ট? দুটো বাচ্চা আছে। শাশুড়ি বলছে কাল রাতেও সব ঠিকঠাক চলেছে। কোনো গায়ের লোককে পাওয়া গেল না। দেওর শাশুড়ি অত্যাচার করেনি তো? কিন্তু তাই বা করবে কেন? বড় ছেলে বউ বাচ্চা রেখে বেশি আয় করতে আবাদে গেছে, তার টাকাতেই সংসার চলে। তবে ভাবছি আর ভাবছি। কাল সকালে পোস্টমর্টমের জন্য বডি পাঠাতে হবে মেদিনীপুর জেলা শহরে। ওখান থেকে রিপোর্ট পেতে আরো দুদিন। যা কিছু করণীয় তারপর। শরীর আর চলছে না, তারই বা দোষ কি? আজ ভোর থেকে ঝড় বইছে। সেই কোন ভোরে ছোটা শুরু হয়েছে। এখন কোয়ার্টারে ফিরে একটু টান হতে পারলে আরাম। থানার বড়বাবু মানুষটা খুব ভালো। উনি আসতে চেয়েছিলেন, আমিই দিইনি। বয়স্ক মানুষ, সংসারী। থানায় সাব ইন্সপেক্টর দুজন, ওসি ও আমি। তাই এ ধরনের অপঘাত মৃত্যুর কেসে নিয়ম অনুযায়ী যে কোনো একজনকে আইও অর্থাৎ ইনভেস্টিগেটিং অফিসার হিসাবে যেতেই হবে। থানায় ফিরতে ফিরতে রাত 12টা। ডায়েরি, কেস রিপোর্ট লিখে বড়বাবুকে সংক্ষেপে জানিয়ে কোয়ার্টারে যখন ফিরলাম, ঘড়ির কাঁটা 1টা ছুঁই ছুঁই। ডেড বডি ঢাকা দিয়ে রাখা হয়েছে থানার লাগোয়া আস্তাবলে।
আস্তাবল নামেই ঘোড়া থাকে না। ব্রিটিশ আমলে ছিল, তখন ঘোড়াই একমাত্র বাহন, সেই সময় বানানো হয়েছিল। পরবর্তীকালে সাইকেল, জিপ, মোটরসাইকেল সব ওই আস্তাবলেই থাকতো। ওটাই কমন গ্যারেজ। আমি যখনকার কথা বলছি তখন সুতাহাটা থানায় পুলিশের ভেহিকেল বলতে একটা মাত্র জিপ আর খানকতক সাইকেল। আস্তাবলটা থানা ক্যাম্পাসের মধ্যেই, তবে ক্যাম্পাসের মধ্যে হলেও থানার পাঁচিল ভাঙাচোরা। আস্তাবলেরও দরজা নেই, যে কোনো সময় শেয়াল কুকুর ঢুকে পড়ে। দুজন সেপাইকে পোস্টিং করে দিয়ে এসেছি, তারা রাত জেগে ডেড বডি পাহারা দেবে। আমার কোয়ার্টার থানার মধ্যে, একই ক্যাম্পাসে ওসি, সেকেন্ড অফিসার, এই দুজনের কোয়ার্টার। বাকিরা লোকাল লোক, 2-4 মাইল এদিক ওদিক থেকে ডিউটি করতে আসতো। আমাদের কোয়ার্টার দুটো ছিল থানার ব্যাক সাইডে। আমাদের বেরোতে হতো থানার গেট দিয়ে। কোয়ার্টারে ফিরে দেখি কাজের মাসি রান্না করে ভাত ঢাকা দিয়ে চলে গেছে। তখন আমি একা লোক। ওই মাসি বড়বাবুর বাড়িতে ফুল টাইম কাজ করে, আমার রান্নাবান্না টুকিটাকি কাজ পার্ট টাইম করে। শরীর আর মন বিছানার দিকে চুম্বকের মতো টানছে, সর্বাঙ্গ অবশ। কতক্ষণে শোবো? তাড়াতাড়ি চান করে খেয়ে বিছানায় লম্বা হলাম। শুতে না শুতেই গভীর ঘুম। কতক্ষণ কেটেছে জানি না। ঘুমের মধ্যেই হঠাৎ আমার নাকে ভেসে এলো একটা মিষ্টি গন্ধ, অনেকটা ওডিকোলনের মতো। আমি কোলবালিশ জড়িয়ে পাশ ফিরে শুলাম। আবার নাকে এলো গন্ধ, একেবারে যেন কাছে। ঘুমে চোখ জড়িয়ে আছে। অতি কষ্টে চোখ ফাঁক করলাম। ঘরের মধ্যে জ্যোৎস্নার আলো, আর আর একটা ছায়া জানালা শিক ধরে দাঁড়িয়ে আছে। কে 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 ওখানে? পাশ ফিরে তড়াক করে উঠে বসেছি। একটা অল্প বয়সী বউ, মুখখানা ভারী মিষ্টি, ঢলঢলে, মাথায় আধখানা ঘোমটা। আমায় উঠতে দেখে ভয় পেয়ে একটু পিছিয়ে গেছে। ততক্ষণে মাথার বালিশের নিচের থেকে টর্চ আর রিভলভার আমার হাতে উঠে বসেছে। কে 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 আপনি? বউটি নিরুত্তর। মনে হলো মুখ টিপে একটু হাসলো, তারপর হাঁটা দিল ডান দিকে। ব্যাপারটা কি? এত রাতে অল্প বয়সী বউ থানার মধ্যে? এই ক্যাম্পাসে একমাত্র মহিলা বড়বাবুর বউ, মানে আমাদের বৌদি। আর থাকে কাজের মাসি, সেও থাকে বড়বাবুর কোয়ার্টারে। তবে কি কোনো অসামাজিক উদ্দেশ্যে থানার মধ্যে? কিন্তু আমার কাছে কেন? খবর পেয়েছে আমি ব্যাচেলার? ছি ছি ছি, বদনাম হয়ে যাবে যে। রাগে আমার গা জ্বলতে থাকলো। ঘুমটুম উধাও। মহিলা গেল ডান দিকে, মানে থানার দিকে, কিন্তু ওখানে গেল কেন? আজ রাতে থানার ডিউটি অফিসার এএসআই শেখর আর একটা আর্মড গার্ড, আস্তা বলে ওই দুটো সেপাই। শেখরের আবার এইসব দোষ টোষ? না 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 না। তাড়াতাড়ি জামাটা গলিয়ে লুঙ্গির উপর রিভলভার গুঁজে টর্চ নিয়ে আমি দরজা খুলে বেরিয়ে এসেছি। জ্যোৎস্নায় ভেসে যাচ্ছে চারদিক। আমি হনহন করে হাঁটছি। না, কেউ কোথাও নেই। থানার গেটে টুলে বসে ঢুলছিল রাইফেলধারী গার্ড। আমার পায়ের শব্দে ধড়মড়িয়ে দাঁড়িয়ে সেলাম ঠুকল। ভেতরে একা শেখর টেবিলে মাথা রেখে ঘুমাচ্ছিল। একবার ডাকতেই উঠে দাঁড়িয়ে স্যালুট ঠুকল। স্যার। শেখর, এসো আমার সঙ্গে। আশ্চর্য, এদিকেই এসেছিল অল্প বয়সী বউটা, এত তাড়াতাড়ি চলে যাবে কি করে? শেখরকে নিয়ে দুজনে থানার দক্ষিণ দিকে এগোলাম। থানার পরেই আস্তাবল। একটু এগোতে
আমাদের চক্ষু স্থির। আস্তাবলের বাইরে দুই সিপাই মরার মতো ঘুমোচ্ছে, আর পাঁচিলের ফোকর দিয়ে ঢুকে 4-5টা শেয়াল মহা আনন্দে টানাটানি শুরু করেছে লাশটাকে নিয়ে। অনেকখানি নামিও এনেছে। পায়ের শব্দ শুনে লেজ তুলে দৌড়লো। হারামজাদা! রাগে আপাদ মস্তক রি করে উঠেছে আমার। প্রচন্ড জোরে দুটোকেই লাথি কষালাম। এবার মতো মাফ করে দিন, ছাড়, আর হবে না, ছাড়, আর হবে না এবারের মতো। হাউমাউ করে উঠে দুটোই পায়ে ঝাঁপিয়ে পড়ল। কিন্তু ততক্ষণে আমার রাগ উধাও। শরীর দিয়ে বরফ ঠান্ডা স্রোত বইতে শুরু করেছে। চোখের সামনে এ কি দেখছি? শেয়ালে টানাটানিতে সব দেহ বেঁকে চুরে গেছে। সরে গেছে ত্রিপলের ঢাকনা। এক ঢাল চুলের মধ্যে একখানা ভারী মিষ্টি মুখ। জ্যোৎস্নার ফুটফুটে আলোয় স্পষ্ট। আরো স্পষ্ট একটু আগেই একেই আমি দেখেছি আমার জানালায়। নাকে যেন ভেসে এলো ওডিকোলনের গন্ধ। সে রাতে যদি লাশ টেনে নিয়ে যেত শেয়ালে, আমার কপালে গভীর দুঃখ ছিল। থানার ডায়েরিতে কেস এন্ট্রি হয়েছে, প্রাইমারি তদন্ত হয়েছে। গ্রামের লোক কি ছাড়তো? তখন উল্টে যেত সব। সিপাহী দুটো তো বরখাস্ত হতোই, হয়তো সাসপেন্ড হতে হতো আমাকেও। তাছাড়া কেসটা যে আদৌ সুইসাইড নয় সেটাও কোনোদিন জানতে পারতাম না। কেসটা মার্ডার। পোস্টমর্টেম রিপোর্ট জানিয়েছিল গলা টিপে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে। মেজো ভাই পুলিশি জেরা ও ডান্ডা খেয়ে স্বীকার করতে বাধ্য হলো যে সেই খুন করেছে। অবশ্য ওর হাতের ছাপও পাওয়া গেল গলায়। সেও ফরেন্সিক হলো। কিন্তু কারণটা কি? বৌদির প্রতি কুনজর। শাশুড়ি ছেলের পক্ষে। তার কথা হলো, তো স্বামী এখানে নেই, দেওর যদি একটু আমোদ আহ্লাদ করতে চায় তো দোষ কি? কিন্তু বউ রাজি নয়। এই নিয়ে রাগারাগি, চুলোচুলি চিৎকার, তারপর এই কাণ্ড।